একজন নেপালের কলিংয়ে আসা লোক প্রতারিত হয় না, একজন ইন্ডিয়ান কলিংয়ে আসা লোক প্রতারিত হয় না, একজন ইন্দোনেশিয়ান লোক কলিংয়ে আসা প্রতারিত হয় না। কারণ কি? কারণ তাদের এমবেসি যাচাই বাছাই করার পরে ইন্ডোসমেন্ট দেয়, আমাদের মতো এমবেসির মতো চারে তারে সিগনেচার করে দেয়। 25 তারিখে নয়া দিগন্তের একটা সংবাদ আমি স্ক্রিনে দিলাম আপনাদের দেখার জন্য। সংবাদটা পুরো খুব খারাপ লাগলো। এই ভিডিওটা কিছু কথা না বললেই নয়। একজন রেমিটেন্স যোদ্ধার 5 লক্ষ টাকা দা মালয়েশিয়া আসার পরে ওনার কোম্পানিতে কাজ না থাকার কারণে পালাই যাইতে হয়, এবং পালাই যাওয়ার পরে যে কোনো কারণে এই ব্যক্তির মৃত্যু হওয়ার পরে ওনার জন্য চাঁদা উঠাইতে হয় দেশে পাঠানোর জন্য। আমাদের দেশের সরকার মালয়েশিয়ার যে বাংলাদেশ দূতাবাস আছে তারে কয় টাকা বাজেট দিছে লাশ পাঠানোর জন্য এটা আমার জানা নাই। তবে বেশিরভাগ লাশই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয় রেমিটেন্স যোদ্ধার জন্য। কেন একজন প্রবাসী পালায়, তার কারণ কি? কখনো কি কেউ জানতে চাইছে? 5 লক্ষ টাকা দিয়া বিদেশ আসার পরে কোন ব্যক্তি চাইবো যে সে পালাবে? কেউ না। অরিজিনাল কলিং এর ভিসা দিয়া কাজে নিয়ে আসছে, যেই রিক্রুটিং এজেন্সি ওনাদেরকে পাঠাইছে কিংবা যেই কোম্পানির আন্ডারে ওনারা আসছে, সেই কোম্পানির আন্ডারে আসার আগে কিন্তু বাংলাদেশ যে দূতাবাস, মালয়েশিয়াতে যে বাংলাদেশি দূতাবাস, সেই দূতাবাসের দায়িত্ব ছিল যে এই কোম্পানিগুলি আগে চেক করা যে ওনাদের কাজ আছে কিনা, ওনাদের পূর্বের লোকের বেতন ঠিকভাবে দেয় কিনা, কিংবা ওনাদেরকে ঠিকভাবে হেল্প করে কিনা, ওনাদের থাকার জায়গা আছে কিনা। বাংলাদেশ এমবেসিতে যে দায়িত্বরত 2 জন অফিসার ছিল, যদি আমি ভুল না বলি, যদি আমার ভুল না হয়, একজন হইল রাসেল রানা, আরেকজন হইতেছে সুমন চন্দ্র দাস। ওনারাই কিন্তু এই প্রতিটা কোম্পানি যখন বাংলাদেশের ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করছে এবং ইন্ডোসমেন্ট করে দিছে এই কোম্পানিগুলারে উনি। যদি FWCMS এর কথা আমি বলি, FWCMS এর নিয়ম অনুযায়ী 50 জনের উপরে, যা কারো যদি অ্যাপ্রুভেল থাকে 50 জনের উপরে, তাইলে এই কোম্পানি আপনার ভিজিট করতে হইব। এখন আমার কথা হইতেছে যে রাসেল রানা বাংলাদেশে, বর্তমানে উনি বাংলাদেশে চলে গেছে, ওনার বোধহয় চাকরি পরিবর্তন করে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে ওনারা বাংলাদেশ নিয়ে গেছে। এখন বর্তমানে সুমন চন্দ্র দাস এখনো কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনে আছে। আমার কথা হইতেছে ওনাদের কাছে যে ওনাদেরকে জিজ্ঞেস করা হোক, কিংবা এটা যাদের দায়িত্বে ছিল ওনাদেরকে জিজ্ঞেস করা হোক যে ওনারা কি ওনাদের দায়িত্বটা পালন করছিল কিনা। এই যে যেই কোম্পানিতে 100 জন লোক আসছে, 200 জন লোক আসছে, কিংবা 1000 লোক আসছে, ওনারা কি ওনাদের দায়িত্ব যেটা ওনাদের দায়িত্ব ছিল একজন বাংলাদেশি হিসাবে, আরেকজন বাংলাদেশিরা ডুবানোর আগে ওনার যে দায়িত্বটা ছিল এটা কি ওনারা পালন করছে কিনা, এটা বাংলাদেশ দূতাবাসের কিংবা বাংলাদেশ সরকারের যাচাই করা উচিত। কারণ হইতেছে বাংলাদেশ সরকার কিন্তু, বর্তমান সরকার অনেক চেষ্টা করছে যে কলিংয়ে আসার লোকের টাকা যাতে কম হয়, 1.5 লক্ষ টাকাতে আসুক কিংবা 2 লক্ষ টাকাতে আসুক, কিন্তু কোনো প্রকারেই সিন্ডিকেটের কারণে এটা করতে পারে নাই। যাই হোক, সিন্ডিকেটের কারণে এটা করতে পারে নাই, মানুষ 5 লক্ষ টাকা দিয়ে আসছে মালয়েশিয়ায়। এখন আমার কথা হইতেছে 5 লক্ষ টাকা দিয়ে আসার আগে বাংলাদেশ দূতাবাসে ইন্ডোসমেন্ট করে দেওয়ার আগে কি ওনাদের দায়িত্ব ছিল না যে কলিংয়ে যে লোকগুলি আসছে এই কোম্পানিটা একটু যাচাই করি যে এই কোম্পানি 100 লোকের কাজ দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা। আমি এখানে এমনও কোম্পানি প্রমাণ করতে পারি যার এন্টারপ্রাইজ কোম্পানি এও 200 লোক মালয়েশিয়ায় নিয়ে এসে, কিন্তু 100 লোক বাঙালি নিয়ে এসে কোনো কাজ দিতে পারে না। নয়া দিগন্তে যার কথাটা লিখছে, আমি যদি তার কথা এখানে বলি, সে যেই কথাটা বলছে যে এই ছেলে পালাইলে কোম্পানির আর কোনো দায়বদ্ধতা থাকে না। আমার কথা হইতেছে বাংলাদেশ দূতাবাসে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে সুমন চন্দ্র দাস কিংবা রাসেল রানার কাছে, যে এই যে ছেলেটা পালানোর কারণটা কি? এই ছেলে পালানোর কারণ হইলো আপনারা দুজন, কিংবা আপনাদের এই দায়িত্বে যারা ছিলেন তারা। এখন আমি এই কথা বললে হয়তো আপনাদের কাছে খারাপ লাগবে যে লিটু খারাপ কথা বলতেছে, কিন্তু না, এই যে ছেলে মারা গেছে, এই ছেলের মতো আরো অনেকে মারা গেছে। হয় আপনি হয়তো এই ছেলের মারা গেছে ওই বাবদে ওর কোম্পানি থেকে হয়তো 10 লাখ টাকা কিংবা 20 লক্ষ টাকা আপনি বাংলাদেশে ওর বাবা মারে দিবেন, কিন্তু ওই বাবা মার সন্তান ফিরাই দিতে পারবেন? আপনি পারবেন বাবা মার সন্তান ফিরাই দিতে? পারবেন না। কি ভুল আপনারা করছেন? হাজার কোম্পানিরে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন, ইন্ডোসমেন্ট দিয়ে দিচ্ছেন, যাদের কোনো অস্তিত্বই নাই, যাদের কোনো কোম্পানি নাই, কাজ নাই, কিচ্ছু নাই, তাদেরকে আপনারা দিয়ে দিচ্ছেন। বাংলাদেশ সরকার চাইছে মানুষরে বাঁচাইতে, কিন্তু 5 লক্ষ টাকা দিয়ে আইসা, 5 লক্ষ টাকা তো দূরে থাক, টাকা জ্বলে গেল। 5 লক্ষ যে মানুষ মালয়েশিয়াতে আসছে তার মধ্যে ধরেন 1 লক্ষর উপরে 2 লক্ষ লোকের কাজ নাই, তাইলে 2 লক্ষ লোক যে 5 লক্ষ টাকা করে আসছে, 5 লক্ষ টাকা করে আসছে, এটা পূরণ করে দেখেন
কত মিলিয়ন টাকা, বাংলাদেশের টাকা আপনাদের কারণে, শুধুমাত্র আপনাদের কারণে লস হয়েছে, একমাত্র আপনাদের কারণে লস হয়েছে, অন্য কোনো কারণ না। শুধু একটা জিনিস বলতে চাই যে পৃথিবীতে যেই জায়গায় যেই দেশের জন্যই আপনারা অ্যাপ্রুভেল দেন, অ্যাপ্রুভেল দেওয়ার আগে, ইন্ডোসমেন্ট করার আগে, এই যে লক্ষ লক্ষ মানুষরে যে জালিয়াতির পাল্লায় পড়লো, এদেরকে ইন্ডোসমেন্ট দেওয়ার আগে আগে যাচাই বাছাই করেন এই কোম্পানির কি কাজ আছে কিনা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব, বাংলাদেশ দূতাবাসে যে রাসেল রানা কিংবা সুমন চন্দ্র দাস, রাসেল রানারে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে, দূতাবাস থেকে ওনারে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে, এখনো দূতাবাসে সুমন চন্দ্র দাস আছে। তা আমার কথা হইতেছে যে এদেরকে বিচারের আওতায় আনা হোক কিংবা এদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, যেটাই করে বাংলাদেশ দূতাবাসের থেকে করুক কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে করুক, যে কিভাবে যাচাই বাছাই ছাড়া কেন এই কোম্পানির অ্যাপ্রুভেল দেওয়া, ইন্ডোসমেন্ট দেওয়া হয়েছে, কেন অনুমতি দেওয়া হলো দূতাবাস থেকে। এখানে আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমরা লক্ষ লক্ষ টাকার রেমিটেন্স পাঠানোর পরেও একজন বাংলাদেশি যখন মালয়েশিয়াতে পৃথিবীর অন্য কোনো দেশে মারা যায়, তখন আমাদের ভিক্ষা করতে হয় দাঁড়ে দাঁড়ে। যেরকম এই ব্যক্তির লাশটাও ভিক্ষা করে দেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকারের কাছে লক্ষ লক্ষ টাকা রেমিটেন্স যায়, কিন্তু বাংলাদেশ দূতাবাসের কাছে কোনো টাকা নাই একজন লোকের লাশ দেশে পাঠাতে। এরকম শত শত লাশ, শত শত লাশের প্রমাণ আপনারা দিতে পারি। কলিংয়ে আসা এই ব্যক্তি একাই মারা যায় নাই, এমন অপমান আপনারা দিতে পারি। কলিংয়ে আসা লোক হারাই যায়, ওর কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, এই লোক কোথায় গেছে, পুলিশ রিপোর্ট করেও খুঁজে পাওয়া যায় না। আমার কাছে এমন প্রমাণও আছে যেখানে কলিংয়ে আইসা হারাই গেছে, 4-5 দিন কাজ করছে, অন্য জায়গায় পালাই যাওয়ানোর পরে হারাই গেছে লোকেরা, টোটালি খুঁজে পাওয়া যাইতেছে। সর্বপ্রথম বাংলাদেশ সরকারের কিংবা দূতাবাসে আগে খোঁজ করতে হইব মানুষ কেন পালায়, কেন একজন প্রবাসী 5 লক্ষ টাকা দিয়ে আইসা পালায়। 6 মাস যখন কোনো লোকের কাজ না থাকে তখন কি অটোমেটিকলি পালায়? পালান ছাড়া কোনো গতি তার কাছে আর থাকে না। 5 লক্ষ টাকা হয়তো কেউ সুদে নিছে, হয়তো কেউ গরু বিক্রি করছে, হয়তো বা কেউ অন্য কিছু করছে। এই টাকা মাসের পর মাস সুদে আসলে এই প্রবাসীদের দিতে হইতেছে। যখনই এই টাকা তিনি দিতে না পারে, তখনই বাংলাদেশে তার উপরে অত্যাচার শুরু হয়। আর এই অত্যাচারের টেনশন, স্ট্রেস এই প্রবাসী দিতে না পারলেই তিনি স্টপ করে বিভিন্নভাবে রোগে ভুগতেছে, বিভিন্ন জায়গায় পালাই যেতেছে। সর্বপ্রথম আপনাদের জানতে হইব একজন প্রবাসী কেন পালায়। একজন মানুষ কাজে আসার পরে, মালয়েশিয়াতে কাজে আসার পরে তিনি 5-6 মাস, 7 মাস, 8 মাস, আমি আপনাদের দেখাইতে পারবো, বসে আছে, কোনো কাজ নাই। 20 দিন কাজ দিচ্ছে তো 30 দিন কাজ নাই, 30 দিন কাজ দিচ্ছে তো 2 মাস কাজ নাই। এভাবে যদি দিনের পর দিন মানুষ বসে থাকে, তার স্ট্রেসের কারণে এই মানুষ স্ট্রোক করতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে। তিনি যে কোনো সময় ডিসিশন নিতে পারে পালানোর। কেন সে পালায় কিংবা কার কারণে সে পালায়, সেটা যতক্ষণ না আপনি খুঁজে বের করতে পারবেন, ততক্ষণ আপনি প্রবাসীদের জন্য কিচ্ছু করতে পারবেন না। আর যতক্ষণ না দূতাবাসের বিচার করা হইব, যেই ব্যক্তি নাকি দূতাবাস থেকে ইন্ডোসমেন্ট করে দিছে, যাদের কাছে কাজ নাই, যাদের যাচাই বাছাই করা, তাদেরকে আইনের আওতায় যতক্ষণ না আনবে, ততক্ষণ এটার সমাধান কোনোদিনই হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।